সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো আলোচনাটি ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার আজকে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আজ আমি তোমাদেরকে এই অঙ্কটির সমাধান করে দেখাবো সৃজনশীল আকারে। আমি গত ক্লাসে বলেছিলাম আজ আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি করাবো, যেটি নিয়ে তোমার মজুত পণ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমাধান রয়েছে, যেগুলো অতীতে আমরা কখনো করিনি। প্রথম আমরা করে দেখাচ্ছি মজুত পণ্য বিষয়ক। কোন লাইনটি দেখিয়েছিলাম? এই যে এই লাইনটি। নগদে পণ্য বিক্রয় ছিল 40,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। যখন প্রশ্নে এমন ধরনের একটি তথ্য থাকবে, আরও একটি তথ্য রয়েছে, দেখো এখানে বলা হয়েছে শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা, ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। যখন প্রশ্নের মধ্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই থাকবে, তখন আমাকে কিন্তু ছকের একটা আমূল পরিবর্তন করতে হবে। এবং এই অঙ্কটি ছিল মার্চেন্ডাইজিং ব্যবসায়ীর একটি অঙ্ক। সেই ক্ষেত্রে মজুত পণ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণের সমাধান আমার আজকের অঙ্কে রয়েছে। আশা করি তুমি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করবে। তো আমি এক এক করে প্রশ্নের তথ্যগুলো পড়ে যাচ্ছি এবং প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি। আমরা সিরিয়ালে একটি একটি করে সমাধান করে তোমাদেরকে দেখাবো। প্রশ্নটি আমি ভালো করে পড়ে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী। তিনি 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ে সংগঠিত কিছু লেনদেন ছিল নিম্নরূপ। জানুয়ারি 3, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। জানুয়ারি 7, নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। জানুয়ারি 10, শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা, ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। এরপরে বলেছে জানুয়ারি 20, সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত 2,000 টাকা। জানুয়ারি 25, 3% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ করা হলো। জানুয়ারি 30, শাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বাট্টা পরবর্তী আদায় 19,200 টাকা। জানুয়ারি 31, অনাদায়ী পাওনার পরিমাণ 1,000 টাকা। এই ছিল আমার উদ্দীপকের বিভিন্ন তথ্য। এবার ক নম্বরে চেয়েছে নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে টেবুলার ছকের সাহায্যে সমীকরণের লেনদেনের প্রভাব দেখাও। গতে বলেছে জনাব দিলরুবা জাহানের 31 জানুয়ারি তারিখের সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। আমার গত ক্লাসেও কিন্তু আমি একটি আয় বিবরণী তোমাদেরকে প্রস্তুত করে দেখিয়েছি। আজও আমি তোমাদেরকে আরও একটি আয় বিবরণী প্রস্তুত করে দেখাচ্ছি। এটিও হচ্ছে আমার বোর্ড পরীক্ষার একটি প্রশ্ন। আশা করি মনোযোগ দিয়ে তোমরা দেখে বোঝার চেষ্টা করবে। তো আমি প্রথমে ক নম্বরের সমাধানটি তোমাদেরকে করে দেখাচ্ছি। নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে দেখাচ্ছি। নিট ক্রয় আমি আগে দেখাচ্ছি। নিট ক্রয় করতে গেলে আমার কোন কোন তথ্যগুলো লাগবে একটু খেয়াল করে দেখো। এই যে এখানে 3 তারিখে একটি তথ্য রয়েছে ক্রয়, এরপরে আমার 7 তারিখে রয়েছে একটি ক্রয়ের বিষয়, তারপরে আমার এখানে আর কোথাও রয়েছে এই যে এখানে সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত কিনেছিলাম, সেই পণ্য ফেরত দিয়েছি। এই তথ্যগুলো আসলে আমার প্রশ্নে উদ্দীপকে ছিল। এবার আমি সমাধানে চলে যাই। নেট ক্রয় এবং নেট বিক্রয়। বিক্রয়ের তথ্যটিও আমরা একটু দেখে নিই। এখানে বিক্রয় ছিল, তারপরে এখানে বিক্রয় ছিল, এখানে ছিল ক্রয়, এখানে ছিল ফেরত। এই যে এই তথ্যগুলোই মূলত, এখানে একটি ক্রয় ছিল, এখানে বিক্রয় ছিল, এখানে বিক্রয় ছিল, এখানে ফেরত ছিল। এই তথ্যগুলো নিয়েই আমার এই ক এবং খ এর উত্তরটি তৈরি হবে। চলো আমরা সমাধানে চলে যাই। আমি প্রথমে নিট ক্রয় বের করছি। অঙ্কটি ছিল 2016 সালের জানুয়ারি মাসে। আমার ক্রয় ছিল জানুয়ারি 3 তারিখে। লাইনটি ছিল সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। তাইলে আমি লাইনটি লিখব, বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা ছিল।
এরপরে আমার বলেছে জানুয়ারি 20 তারিখে বলেছে সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত, তাইলে এটা হচ্ছে ক্রয় ফেরত। আমি সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দিয়েছি, প্রশ্নে বলা আছে 2000, আমি 2000 বাদ দিব, বাদ দিলে আমার থাকবে হচ্ছে 58,000 টাকা। এটাই হচ্ছে আমার নেট ক্রয়। নেট ক্রয়। এবার আমি বার করব নেট বিক্রয়ের পরিমাণ। 2016 সালের অঙ্ক ছিল, জানুয়ারি মাসের অঙ্ক ছিল। এবার আমি খুঁজে দেখব বিক্রয় ছিল কত কত তারিখে। বিক্রয় ছিল প্রথমে 7 তারিখে। 7 তারিখে নগদে বিক্রয় ছিল 40,000 টাকা। নগদে বিক্রয় ছিল 40,000 টাকা, যদিও এর ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। নেট বিক্রয়ের জন্য ক্রয় মূল্য কোনো কাজে আসবে না। এরপরে ছিল জানুয়ারি মাসের 10 তারিখ। 10 তারিখে বলেছে শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা। ধারে বিক্রয় ছিল 40,000 টাকা, যদিও এর ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। ক্রয় মূল্য নেট বিক্রয় নির্ণয় করতে কোনো কাজে আসবে না। এর দুটো বিক্রয় আমরা এখানে পেয়েছি, তাহলে দুটো বিক্রয় যোগ করলে হয় 80,000। এই 80,000-এর নাম হচ্ছে আমাদের নেট বিক্রয়। আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। প্রশ্নটি আরেকবার একটু দেখে নাও। এই যে দেখো বলেছে নেট ক্রয় ও নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমার ক নম্বর সমাধান শেষ হয়ে গেল। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। আমার খ নম্বরে চেয়েছে টেবুলার ছকের সাহায্যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। এখন আমরা টেবুলার ছক আঁকার আগে আমাকে নির্ধারণ করে নিতে হবে আমার ছকে মোট কতটি কলাম হবে, সম্পদ পাশে কতটি কলাম হবে, দায় পাশে কতটি কলাম হবে, এই বিষয়টি আমাকে আগে নির্ধারণ করে নিতে হবে। এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখব। আমরা বলেছিলাম এই যে 7 তারিখে খেয়াল করো এবং 10 তারিখে খেয়াল করো, এই দুটো তারিখ একটু বিশেষভাবে খেয়াল করো। নগদে পণ্য বিক্রয় ছিল 40,000, এর ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000, এর ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। এই যে পণ্যের ক্রয় মূল্য যখন দেওয়া থাকে তখন আমরা এটাকে মজুদ পণ্য, সম্পদ পাশে মজুদ পণ্য নামে একটি কলাম আমরা করব। আমরা কিন্তু এই ক্রয়কে, এই বিক্রয়কে আমরা এই যে ক্রয় মূল্যটি ছিল এটি কিন্তু আমরা মজুদ পণ্য হিসেবে দেখাবো, বিক্রি করেছি মজুদ পণ্য হিসেবে দেখাবো, এটা কিন্তু আমরা ব্যয় হিসেবে দেখাবো না। তো সমাধান যখন আমি করব বিস্তারিতভাবে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে এই দুটো লাইন ভালো করে দেখবে। শুধু তাই নয়, যখন আমরা পণ্য কিনবো সেটার কারণেও কিন্তু মজুদ পণ্য বাড়বে। আমরা কিন্তু ব্যয় বাড়িয়ে দেখাবো না, মজুদ পণ্য বাড়িয়ে দেখাবো। এটাও আমার পণ্যের মধ্যে একটি প্রভাব ফেলবে। শুধু তাই নয়, 20 তারিখে ফেরত দেওয়ার কথা বলেছে পণ্য, সেটিও আমার মজুদ পণ্যে একটি প্রভাব ফেলবে। তো এই 3টি লাইন এর জন্য আমার মজুদ পণ্য কলাম প্রভাবিত হবে। সমাধানে আমরা বিস্তারিত দেখব। এবার কলাম কয়টি হবে দেখে নিই। 1 তারিখে বলেছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে আমরা লিখব নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। আরও একটা কথা বলে নিই, আমি এখনকার সমাধানটি এমনভাবে করব, মালিকানা সত্ত্বে মূলধন, উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, যাবতীয় আয়, যাবতীয় ব্যয় এক কলামে লিখব না। আমরা প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা কলাম আমরা ইউজ করব। তাহলে আমার প্রথম তারিখটা ছিল নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, জাবেদাটা হচ্ছে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে আমার কলাম হবে সম্পদ পাশে, দায় পাশে আর মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমার পাশ। এবার এ পাশে প্রথমে আমি ব্যবসা শুরু করেছিলাম, নগদান নামে একটি হিসাব আমি লিখব। আর এখানে মালিকানা সত্ত্বের অধীনে মূলধন নামে একটি কলাম আমরা লিখব। প্রথম ঘটনায় আমার এই হচ্ছে কলাম সংখ্যা। এবার পরবর্তী ঘটনায় আমরা যাই। পরবর্তী ঘটনাটি দেখো, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো।
বাকিতে পণ্য কেনার কারণে পাওনাদার সৃষ্টি হয়েছে এবং ক্রয়টার কারণে আমার মজুদ পণ্য বেড়েছে। মজুদ পণ্য নামে একটি কলাম আমি বাড়াবো এবং বাকিতে পণ্য কেনার কারণে পাওনাদার নামে একটি কলাম আমি বাড়াবো। তাহলে আমার হচ্ছে সম্পদ পাশে মজুদ পণ্য নামে একটি কলাম হবে এবং পাওনাদার দায় পাশে পাওনাদার নামে একটি কলাম হবে। এই ছিল ঘটনা। তারপরে আমরা যাব 7 তারিখ। নগদে পণ্য বিক্রয় করেছি আমরা। নগদে পণ্য বিক্রি করার কারণে আমার টাকা চলে আসছে। আমরা নগদের ঘরে 40,000 টাকা লিখব। নগদে পণ্য বিক্রি করার কারণে নগদ 40,000 টাকা বাড়বে, নগদের ঘরে লিখবো। আমার নগদ কলাম করা আছে। এর ক্রয় মূল্য ছিল 25,000 টাকা, তার মানে মজুদ পণ্য কমে যাবে 25,000 টাকার। কিন্তু এখানে 40,000 টাকায় বিক্রি করেছি 25,000 টাকা মূল্যের পণ্য, এতে করে আমার কিন্তু 15,000 টাকা প্রফিট হয়েছে। আমার প্রফিট হয়েছে এখানে 15,000 টাকা। 40,000 টাকা বিক্রি করেছি 25,000 টাকার পণ্য, সেক্ষেত্রে 15,000 টাকা যে আয় হয়েছে, আয়ের জন্য আয় নামে একটি কলাম আমাকে করতে হবে। তার মানে কলাম হবে বিক্রয়ের জন্য আমার মজুদ পণ্য এই পরিমাণ নগদ টাকা বাড়বে এবং আমার ক্রয় মূল্যের কারণে আমার এই পরিমাণ মজুদ পণ্য কমে যাবে এবং প্রফিট হবে আমার 15,000 টাকা আয় হিসেবে আমরা দেখাবো। তাহলে কলামটি হবে এরকম। নগদের ঘরে একটি কলাম আমার হবে, নগদ তো আছেই। আমার লাভ হয়েছে, আয় নামে একটি কলাম আমি লিখব আয় এবং আমার মজুদ পণ্য থেকে বিক্রি করার কারণে কমে যায়, মজুদ পণ্য তো আমার কলাম করাই আছে। এর পরের ঘটনায় আমরা যাব 10 তারিখ। শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয়। তো ধারে বিক্রয় করার কারণে আমার দেনাদার বাড়বে 40,000, কিন্তু ক্রয় মূল্য ছিল 20,000। এই পরিমাণ ক্রয় মূল্যে মজুদ পণ্য কমে যাবে, মজুদ পণ্য কলাম করা আছে এবং 40,000 টাকা বিক্রি করেছি, 20,000 টাকার পণ্য, 20,000 টাকা প্রফিট হয়েছে, আয় হয়েছে, এটা আয় কলামে লিখবো। আয় তো আমার করাই আছে, তবে ধারে বিক্রি করার কারণে দেনাদার নামে একটি কলাম আমাকে এখন করতে হচ্ছে। ঘটনাটির কারণে আমার দেনাদার নামে একটি হিসাব বাড়বে। কলাম আমি দেনাদার নামে বাড়াবো এবং আয় নামে বাড়াবো 20,000 টাকা। আয় তো আমার কলাম করাই আছে এবং উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, মজুদ পণ্য কমে যাবে 20,000 টাকা, মজুদ পণ্য নামেও আমার কলাম করা আছে। যাব তারপরের ঘটনায়। তারপরের ঘটনাটি হচ্ছে 20 তারিখ। সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত। তাহলে সালসাবিল ট্রেডার্সের কাছ থেকে কিনেছিলাম, সেই পণ্য ফেরত দিয়েছি, ক্রয় ফেরত। ক্রয় ফেরতের কারণে ক্রয় করলে মজুদ পণ্য বাড়ে, ক্রয় ফেরতের কারণে মজুদ পণ্য কমে যায়। আমাদের মজুদ পণ্য কলাম করা আছে, এতে করে পাওনাদারও কমে যাবে। পাওনাদার কমে গেলে পাওনাদার নামে আমার কলাম করা আছে। মজুদ পণ্য করা আছে, পাওনাদারও আমার করা আছে। তারপরের ঘটনা যাব আমরা 25 তারিখ। দেখো 25 তারিখে কি বলেছে, 3% বার্তা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ করা হলো। 3/4 পরিশোধ, এটা মানে হচ্ছে 4/3 পরিশোধ করা হয়েছে। টাকা যখন পরিশোধ করা হয় তখন কিন্তু বার্তা পাওয়া যায়, তাহলে প্রাপ্ত বার্তা এটা আয় পাশে বসবে। এই 3% বার্তাটা আয় পাশে বসবে। আমার আয় নামে কলাম করা আছে, এই যে আমার আয় নামে কলাম করা আছে এবং টাকা যেহেতু পরিশোধ করেছি, নগদ নামেও কলাম করা আছে। যাকে পরিশোধ করেছি তিনি হচ্ছেন পাওনাদার, পাওনাদার নামেও আমার কলাম করা আছে। এরপরে যাব আমি 30 তারিখে। দেখো 30 তারিখে কি বলেছে, শাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বার্তা পরবর্তী আদায় হলো 19,200 টাকা। তো যদি 4% টাকা আদায় হয়, 4% বার্তা দিতে হবে। এটা প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা হলে ব্যয় নামে একটি কলাম আমার লাগবে এবং নগদ টাকা আদায় হওয়ার কারণে নগদ কলাম তোমার আছেই। এই যে নগদ কলাম আছে, ব্যয়ের জন্য আমার ব্যয় নামে একটি কলাম লাগবে প্রদত্ত বার্তা লেখার জন্য। এবং এই টাকাটি আমি কার কাছ থেকে পেয়েছি, দেনাদারের কাছ থেকে পেয়েছি, দেনাদার নামেও আমার কলাম করা আছে। শেষ তারিখ 31 তারিখে কি বলেছে দেখো, অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 1,000 টাকা। এটার জাবেদা করলে হয় অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। তো দেনাদার নামেও কলাম আছে আমার, অনাদায়ী পাওনা হচ্ছে ব্যয়, ব্যয় নামেও কলাম আছে। এই দেখো ব্যয় নামেও কলাম আছে, দেনাদার নামেও কলাম আছে। তাহলে আমার কলাম সংখ্যা কয়টি হচ্ছে দেখো, সম্পদে হচ্ছে আমার নগদ, মজুদ পণ্য, দেনাদার, 3টি সম্পদ কলাম। দায় পাশে আমার হচ্ছে পাওনাদার নামে একটি কলাম। মালিকানা সত্ত্বে হবে মূলধন, আয়, ব্যয়।
3টি কলাম। উত্তোলন এই অঙ্কে নাই, তাই আমি উত্তোলন লিখছি না। তাই আমার এই পাশে হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, তাহলে এল প্লাস ও ইতে 4টি, সম্পদ পাশে 3টি, মোট 4 3 7টি কলাম হবে। তো আমি এবার ছকটি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার ছক, সম্পদ পাশে নগদ, মজুদ পণ্য, দেনাদার 3টি কলাম, দায় পাশে 1টি কলাম এবং মালিকানা সত্ত্বে মূলধন, আয় এবং ব্যয়। এই হচ্ছে আমার এই অঙ্কের জন্য সমাধানের ছক। এবার আমরা তারিখ অনুযায়ী একটি একটি করে সমাধান করে যাব। 1 তারিখে বলেছে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে নগদ 1 লক্ষ টাকা বেড়েছে আর মূলধন বাড়বে আমার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বেড়েছে। এর পরের ঘটনা জানুয়ারি 3, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো। বাকিতে পণ্য ক্রয় করার কারণে একদিকে আমার মজুদ পণ্য বেড়েছে, আরেকদিকে আমার পাওনাদার বেড়েছে। তাহলে আমার প্রথমত বাকিতে পণ্য কিনলে বা নগদে কিনি, যেভাবেই কিনি না কেন, ক্রয় করার কারণে আমার মজুদ পণ্য বাড়বে। আমার মজুদ পণ্য কিনেছিলাম 60,000 টাকা, 60,000 টাকা বেড়েছে, বাকিতে হওয়ার কারণে পাওনাদার বেড়েছে 60,000 টাকা। এবার যাব জানুয়ারি 7 তারিখে, নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। মানে 25,000 টাকা মূল্যের পণ্যটি আমরা 40,000 টাকায় বিক্রি করেছি। তো 40,000 টাকা নগদে বিক্রি করলে আমার নগদ 40,000 টাকা এসেছে, নগদ 40,000 টাকা আমার এসেছে। উক্ত পণ্যের দাম ছিল অ্যাকচুয়ালি আসলে 25,000 টাকা, তাহলে আমার 25,000 টাকা মূল্যের পণ্য কি হবে, চলে যাবে, চলে গেছে। 40,000 টাকা বিক্রি করেছি যে পণ্য, সেই পণ্যের মূল্য যদি হয় 25,000 টাকা, আমার প্রফিট হয়েছে কত, 15,000 টাকা। এই 15,000 টাকা আমি আয় হিসেবে দেখাবো, এই আয় কলামে 15,000 আয় বেড়েছে। এরপর যাব আমরা জানুয়ারি 10, শাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা। ধারে 40,000 টাকা বিক্রি করলে আমার দেনাদার কিন্তু 40,000 টাকা বেড়ে যাবে এবং উক্ত পণ্যের প্রকৃত মূল্য ছিল আসলে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা মূল্যের মজুদ পণ্য আমার কমে যাবে, গেল কমে। পণ্য সংক্রান্ত যে কোনো ঘটনা ঘটলেই আমরা এই মজুদ পণ্য কলামটিতে লিখব। পণ্য সংক্রান্ত যে কোনো ঘটনা ঘটবে সেটাকে আমরা মজুদ পণ্য কলামে লিখব। এই অঙ্কটি হচ্ছে অবিরত মজুদ পদ্ধতিতে আমরা সংরক্ষণ করছি। তো এখন 40,000 টাকা বিক্রি করছি যে পণ্য, সেই পণ্যের ক্রয় মূল্য ছিল যদি 20,000 টাকা, তাহলে বাকি 20,000 টাকা হয়েছে আমার প্রফিট। সেই প্রফিটের টাকাটি আমরা আয়ের কলামে লিখব 20,000। এরপরে যাব আমরা জানুয়ারি 20 তারিখে, বলেছে সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত 2,000 টাকা। আমি যদি সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দেই, নিশ্চয়ই আমি পূর্বে কিনেছিলাম সেই পণ্য ফেরত দিয়েছি। পণ্য ফেরত দিলে পণ্য আমার কাছ থেকে চলে যায়, চলে গেলে মাইনাস করতে হবে। আর এই পণ্য ফেরত দিয়েছি পাওনাদারকে, তো পাওনাদারও আমার 2,000 টাকা চলে যাবে। এরপরে আমরা যাচ্ছি 25 তারিখে। 25 তারিখের লাইনটি একটু ভালো করে দেখে না, কি বলেছে দেখো। 3% বার্তার সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ করা হলো। তাহলে আমার সালসাবিল ট্রেডার্সের সাথে এই কাজটি করার জন্য আমাকে কিছু গণনা করতে হবে। কতটুকু পরিশোধ করা হলো, কতটুকু এখানে বার্তা ছিল, তার কাছে পাওনা কত ছিল, সেই বিষয় পুরোটাই আমাকে একটু গণনা আকারে দেখতে হবে। তো চলো আমরা প্রথমে এই ঘটনাটির গণনাটি দেখে নিই আগে। প্রথমে আমরা গণনাটি এভাবে দেখাচ্ছি। গণনা, আমি জানুয়ারি মাসের 3 তারিখে কিনেছিলাম পণ্য ক্রয়, সালসাবিল ট্রেডার্সের কাছ থেকে আমি পণ্য কিনেছিলাম মোট 60,000 টাকা। এরপরে আবার জানুয়ারি মাসের 20 তারিখে আবার পণ্য ফেরত দিয়েছিলাম 2,000 টাকা। তাহলে আমার নেট মূল্য দাঁড়ায় কত? নেট মূল্য দাঁড়ায়
58,000 টাকা। এবার এই 58,000 টাকার মধ্যে 25 তারিখে যে ঘটনাটি বলেছে এই নিট মূল্যের উপরই আমার কাজ হবে, এই নেট মূল্যের উপরে আমার কাজ হবে। আমরা একটু 25 তারিখের প্রশ্নটি দেখে নেই। দেখো 25 তারিখে কী বলেছে, 3% বার্তার সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ করা হলো, মানে 4/3 পরিশোধ করা হলো। তাহলে বার্তাও 4/3 হবে। তাহলে গণনাটাই আমরা এভাবে দেখাবো। নিট মূল্য যদি হয় 58,000 টাকা, তাহলে প্রথমে ধরবো আমরা বার্তা ধরবো আমরা এই 58,000 টাকার প্রথমে 3% আমরা বের করব। 3% যে টাকাটা হবে সেই টাকাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। এরপরে আমরা দেখব কত টাকা আসে। তার প্রথমে আমাদের 58,000-এর 3% বের করতে হবে। 58,000 ইন্টু 3% 1740 টাকা। 1740 টাকাকে আমি 4 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে হবে 1305 টাকা। এটা হচ্ছে বার্তা। তাইলে আমার নগদ পরিশোধ হবে কত পার্সেন্ট? নগদ পরিশোধ আমার নগদ পরিশোধ হবে তাহলে 97%। 3% যদি বার্তা হয় তাহলে আমার 97% পরিশোধ হবে। তাইলে আমরা একটু দেখে নিই। 58,000-এর 97%, এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে 58,000 টাকার 97% হয় আমার 56,260 টাকা। 56,260 টাকা একে 4 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, আমার হবে 42,195 টাকা। 42,195 টাকা। তার মানে হচ্ছে সালসাবিল ট্রেডার্স আমার কাছে পায়, প্রথমে কিনেছিলাম 60,000 টাকা, 2,000 টাকা ফেরত দেওয়ার কারণে আমার কাছ থেকে পাবে সে 58,000 টাকা। আমি 3% বার্তায় এই 58,000 টাকা 3% বার্তায় 4/3 পরিশোধ করেছি। তাহলে 3% বার্তা হলে বার্তা 4/3 অংশ হচ্ছে 1305 টাকা। আর 58,000 টাকায় 97% পরিশোধ করেছি। 3% বার্তা যদি হয়, এটা তো পরিশোধ করিনি, এটা বার্তা পেয়েছি। আর এখানে আমি পরিশোধ করেছি 97%। 97%-এর 4/3 হচ্ছে 42,195 টাকা। একটু চেক করার জন্য আমরা একটু দুটো যোগ করে দেখি কত হয় আসলে। 1305 টাকা যোগ 42,195 টাকা হচ্ছে 43,500 টাকা। এইটাই আমার নিষ্পত্তি হচ্ছে। টোটাল ছিল কত? 58,000 টাকা। টোটাল পেয়েবল অ্যামাউন্ট ছিল 58,000 টাকা। এই 58,000 টাকাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 3 দিয়ে গুণ করি, দেখো এই যে 43,500 টাকায় কিন্তু আসছে। এই টাকাটাই আমার আসলে এখন নিষ্পত্তি হচ্ছে। এবার এই টাকাটি আমরা ছকের মধ্যে দেখাবো। বার্তার ঘরে 1305, আমরা টাকা পরিশোধ করলে বার্তা পাবো, আয়ের ক্ষেত্রে দেখাবো এটা, আর পরিশোধের ঘরে দেখাবো এটা। তার সাথে অ্যাকচুয়ালি লেনদেন নিষ্পত্তি হচ্ছে পাওনাদার হ্রাস পাচ্ছে, এইটার কারণে পাওনাদার হ্রাস পাচ্ছে আমার এই টাকাটি 43,500 টাকা। এইগুলো আমরা এখন ছকের মধ্যে প্রয়োগ করে দেখাবো। তাহলে আমার 25 তারিখের ঘটনায় আমি প্রথমে লিখব বার্তার ঘরে 1305 টাকা, এটা প্রাপ্ত বার্তা আয়। 1305 টাকা প্রাপ্ত বার্তা আমার জন্য আয়, এবং পাওনাদার আমার কমে যাবে মোট 43,500 টাকা। আমি পাওনাদার থেকে 43,500 টাকা কমিয়ে দিব, 43,500 টাকা। তাহলে আমি পরিশোধ করেছি আসলে কত? 42,195 টাকা আমি পরিশোধ করেছি। 42,195 গেল আমার 25 তারিখ। 25 তারিখের লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে গণনার কাজটি, নচেত তুমি এই লাইনটি বসা থেকে বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, হয়তো ভুল হয়ে যাবে। এবার আমরা 30 তারিখের ঘটনাটায় যাই। 30 তারিখের ঘটনায় দেখো লাইনটি কি বলেছে, আবার একটু আমরা দেখে নিই। 30 তারিখে বলেছে শাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বার্তা পরবর্তী আদায় হলো 19,200 টাকা। আদায় হয়েছে 19,200 টাকা। আমি আগে 19,200 টাকা লিখে নিই। নগদের ঘরে আদায় হয়েছে 19,200 টাকা।
এখন এখানে 4% বারটা পরবর্তী বলেছে, খেয়াল করো এখানে বলেছে 4% বারটা পরবর্তী, তাহলে 4% বারটা পরবর্তী যদি বলে তাহলে এই 19,200 টাকা তাহলে কত পার্সেন্ট? এই 19,200 টাকা নিশ্চয়ই 4% বারটা বাদে, তাহলে এই টাকাটি হচ্ছে আমার 96%। 4% বারটা বাদে যদি আমার 19,200 টাকা হয় তাহলে এই 19,200 টাকা আসলে 96%, বারটা 4%, মোট হলো 100%। তাহলে আমার বারটা প্রয়োজন, এটা তো নিট টাকা দেওয়াই আছে, এটা 96%, এই টাকাটা হচ্ছে 96%। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই 4%টা আসলে কত, এটাই বের করতে হচ্ছে। তাহলে 96%কে 96 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে আমার 4% বাচ্চাটা বের হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেটরে বের করে দেখি, 19,200 ভাগ 96 ইন্টু 4, 800 টাকা। বারটা হচ্ছে আমার 800 টাকা। বাচ্চার ঘরে আমি টাকা যখন পাই বাচ্চা দিব, ব্যয়ের ঘরে আমি এই বাচ্চার টাকাটি লিখব, 800 টাকা ব্যয়ের ঘরে লিখব আমি। তাহলে 800 টাকা লিখছি আমরা ব্যয়ের ঘরে, এটা কিন্তু মাইনাস হবে। তাহলে 100% দেনাদার কত ছিল? আমি যে টাকা পেয়েছি 96% ছিল আমার 19,200 টাকা, আর 4% ছিল 800 টাকা, তাহলে মোট 100% ছিল 20,000 টাকা। আমার দেনাদার চলে যাবে আমার কাছ থেকে 20,000 টাকার, দেনাদার হ্রাস পাবে। সর্বশেষ ঘটনায় বলেছে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 1,000 টাকা। অনাদায়ী পাওনা যদি 1,000 টাকা হয়, দেনাদার কমে যাবে 1,000 টাকা এবং অনাদায়ী পাওনা নামে ব্যয় বেড়ে যাবে 1,000 টাকা। ব্যয় যখন বেড়ে যাবে মাইনাস করতে হবে ব্যয়ের কলামে। এবার আমরা প্রত্যেকটি কলাম এক এক করে যোগ করে দেখাবো। আমার নগদের কলাম যোগ বিয়োগ করে দেখাতে গেলে এই টাকাটি কিন্তু আমার কাছ থেকে চলে গেছিলো, পাওনাদারকে যখন আমি পরিশোধ করেছিলাম তখন আমার কাছ থেকে টাকাটি চলে গিয়েছিল। তো চলে গিয়ে আমার এই কলামের এই যোগ বিয়োগ করে আমার উত্তরের পরিমাণ দাঁড়ায় 1,17,005 টাকা। 1,17,005 টাকা। এরপরে এই কলামের যোগ বিয়োগ করলে আমার হয় 13,000 টাকা। এরপর এই কলামের যোগ বিয়োগ করলে হয় আমার 19,000 টাকা। এরপরে পাওনাদারের কলাম যোগ বিয়োগ করলে আমার হয় 14,500 টাকা। মূলধন 1 লক্ষ 1 লক্ষই হবে, এটার কোনো পরিবর্তন হবে না। আয় পাশে আমার যোগ করলে হয় 15, 20, 35, 34,305 টাকা। 34,305 টাকা। আর এখানে হয় মাইনাসের 1,800 টাকা। এই হচ্ছে আমার যোগ বিয়োগের অবস্থা। এবার আমরা সম্পদ পাশে এই যে নগদ, মজুদ পণ্য এবং দেনাদার এই তিনটি যোগ করলে পাই আমরা 1,49,005 টাকা। 1,49,005 টাকা, এটা হচ্ছে মোট। তাহলে এখানে মোট কত হবে এটাও আমরা দেখে নিই, এখানেও ঠিক তাই হবে, 1,49,005 টাকা। আমার দুপাশ মিলে গেছে, তাহলে আমি বুঝতে পারছি আমার অঙ্কের সমাধানটি সঠিক হয়েছে, প্রত্যেকটি জায়গায় আমি সঠিক কাজ করেছি। তো অবশ্যই তুমি মনোযোগ দিয়ে এই সমাধানটি ভালো করে দেখবে। এবার আমরা যাব আমাদের পরবর্তী সমাধান গ নম্বর প্রশ্নে। ক শেষ, খ শেষ। এবার গতে কি চেয়েছে? গতে বলেছে জনাব দিলরুবা জাহান এর 31 জানুয়ারি তারিখে সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। আমি আমার গত ক্লাসেও একটি আয় বিবরণী করে দেখিয়েছি, আজও আমি এই প্রশ্নের আলোকে তোমাদেরকে আয় বিবরণী করে দেখাবো। তবে গত দিনের চেয়ে আজকের আয় বিবরণীতে একটু পার্থক্য আছে, সেটি একটু মনোযোগ দিয়ে দেখবে। গতদিন যেটি করেছিলাম হুবহু সেটি কিন্তু আজকের মতো নয়, আজকেরটা একটু পরিবর্তন হবে। আয় বিবরণীতে কিছু কনসেপ্টে পরিবর্তন হবে, তবে এটা মাধ্যমিক শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। তুমি ক এবং খ মাধ্যমিক শ্রেণীতে প্রয়োগ করতে পারবে বা মাধ্যমিক শ্রেণীর সিলেবাসের জন্য অন্তর্ভুক্ত। তবে গ নম্বর প্রশ্নটি আমাদের সাধারণত মাধ্যমিক শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা ইন্টারমিডিয়েট লেভেলে যারা এইচএসসি লেভেলে পড়ছো
তাদের জন্য এই গ নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অলরেডি সিলেট বোর্ড 2017-তে এই অঙ্কটি এসেছিল। তো তোমাকে মনোযোগ দিয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা অবস্থান করছো তারা এই গ নম্বর প্রশ্নটি খুব ভালো করে দেখে নিবে। আমরা আয় বিবরণী করার জন্য বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, মোট মুনাফা বের হবে, পরিচালন অপরিচালন আয় ব্যয় যোগ বিয়োগ করে আমরা নিট মুনাফা নিট ক্ষতি বের করার চেষ্টা করব। তো চলো দেখি আমরা আয় বিবরণীতে আমরা কাজটি কীভাবে করব। তোমার উদ্দীপকটি কিন্তু তোমার মাথায় রয়েছে, তুমি ভালো মতো দেখেছো। এখানে উদ্দীপক থেকে আমি মুখে বলে বলে খাতায় লিখব, তুমি শুনে শুনে বিষয়টি বোঝার চেষ্টা করবে। তুমি যখন বাসায় নিজে নিজে একা একা করবে তখন তুমি অবশ্যই আমার এই প্রশ্নটি কালেকশন করে নিবে। আমার ফেসবুক পেজে এই প্রশ্নটির লিঙ্ক আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তুমি ওখান থেকে প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে। কারণ প্রশ্ন তোমার হাতে না থাকা পর্যন্ত তুমি কিন্তু অঙ্কের সমাধানটি কখনোই ভালো মতো বুঝতে পারবে না। সো তোমার কাছে প্রশ্ন থাকাটা খুবই জরুরি। তুমি অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্কে ঢুকে তুমি অবশ্যই প্রশ্নটিকে আমার ফেসবুক পেজ থেকে কালেকশন করে নিবে। তারপরে তুমি অঙ্কের সমাধানটি যখন করবে তখন তোমার মাথায় খুব ভালোভাবে আত্মস্থ হয়ে থাকবে। এই হচ্ছে আমার আয় বিবরণীর ছক। এখানে আমি আমার অঙ্কের সমাধানটি করব। প্রথমেই আমি লিখব বিক্রয়। আমার বিক্রয় দুই ধরনের ছিল, দুইটি তারিখে দুই ধরনের ছিল। আমার জানুয়ারি মাসের 7 তারিখে নগদ বিক্রয় ছিল 40,000 টাকা এবং আমার তার পরবর্তী তারিখে ছিল 10 তারিখে বাকিতে বিক্রয় 40,000 টাকা। নগদ ছিল 40,000 টাকা এবং বাকি ছিল 40,000 টাকা। আমার মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। আমি 80,000 টাকা লিখব এখানে। এখান থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমি বাদ দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবো। আমরা গত অঙ্কে করেছিলাম প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য ইকুয়াল বিক্রিত পণ্যের ব্যয়, এভাবে বের হয়েছে। আমি আজকে এটিকে যেভাবে দেখানোর চেষ্টা করবো সেইটি একটু ব্যতিক্রম। আমি যে পণ্যগুলো বিক্রি করছি সেই পণ্যগুলোর ক্রয় মূল্যই হচ্ছে মূলত আমার আসলে বিক্রিত পণ্যের ব্যয়। যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে তখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমার বিকল্প কোনো পন্থায় না গিয়ে আমি সরাসরি এই যে বিক্রি করেছি 7 তারিখে 40,000, এর ক্রয় মূল্য ছিল কত? 25,000 টাকা। এটা হচ্ছে এই বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এখানে 25,000 এবং এখানে বাকিতে বিক্রি করেছি 40,000, এর ক্রয় মূল্য ছিল 20,000। এখানে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 20,000, তাহলে 25,000 আর 20,000 হচ্ছে আমার মোট 45,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। আমি বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে 45,000 টাকা লিখব। এখন কত কত ছিল আমাদের? প্রথমে ছিল 25,000, তারপরে ছিল 20,000, মোট হচ্ছে 45,000। তাহলে 80,000 থেকে 45,000 চলে গেলে আমার থাকে কত? 35,000 টাকা। আমি এবার 35,000 টাকা লিখব এখানে মোট মুনাফা হিসাবে। মোট মুনাফা। এবার মোট মুনাফার সাথে আমরা যোগ করব পরিচালন আয়। আমরা পরিচালন আয় যোগ করব এর সাথে, যোগ পরিচালন আয়, যোগ পরিচালন আয়। বাচ্চা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এ দুটো হচ্ছে পরিচালন আয়। তো বাচ্চা প্রাপ্তি আমার ছিল কোনো এক ঘটনায়, সেটা হচ্ছে আমার 1305 টাকা। আমার 1305 টাকার সমীকরণ যখন আমি করেছিলাম তখন কিন্তু আমি বাচ্চার টাকাটি বসিয়েছি। তোমরা একটু সমীকরণটি লক্ষ্য করো। এ দেখো আমরা 25 তারিখে কি করেছিলাম দেখো তো, এখানে এই যে বাচ্চা আয় ছিল 1300, আমার 5 টাকা বাচ্চা আয় ছিল 25 তারিখে। এটাই হচ্ছে আমার পরিচালন আয় 1305 টাকা। এটা কীভাবে বের করেছি আমরা কিন্তু গণনায় দেখিয়েছি, সেই গণনার আলোকেই আমি এখন বসাচ্ছি 1305 টাকা।
বার্তা প্রাপ্তি, ব্র্যাকেটে লিখে দেই গণনা হতে, $1305 টাকা। তাহলে হয় 35,36,05 টাকা। তাহলে এই 36,305 টাকা, 35,000-এর সাথে 1305 টাকা যোগ করলে হয় 36,305 টাকা। এখান থেকে আমার বাদ দিয়ে দিতে হবে এখন পরিচালন ব্যয়গুলো। বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় হিসেবে আমার কী কী ছিল? বার্তা প্রাপ্তি ছিল, প্রদত্ত বার্তা ছিল, অনাদায়ী পাওনা ছিল, এ দুটো ছিল। তো প্রথমে আমি প্রদত্ত বার্তা লিখি। এটাও আমরা গণনা হতে পেয়েছিলাম। আমরা কত পেয়েছিলাম গণনা হতে? আমরা গণনায় দেখিয়েছিলাম 800 টাকা যে আমরা বের করেছিলাম বার্তায়, সেই 800 টাকা এই যে এখানে আমরা দেখিয়েছিলাম। 19,200 টাকা ছিল আমার, 96%, 4%-এ কত ছিল? 800 টাকা। তাহলে বার্তা আমি দিয়েছিলাম 800 টাকা, এটাই আমার প্রদত্ত বার্তা হিসেবে আমরা এখন দেখাচ্ছি। এবং জানুয়ারি 31 তারিখে অনাদায়ী পাওনা ছিল 1,000 টাকা। অনাদায়ী পাওনা ছিল 1,000 টাকা। তাহলে মোট পরিচালন ব্যয় হচ্ছে 1,800 টাকা। এবার আমরা 36,305 থেকে 1,800 টাকা বাদ দিব। দেখো কত হয়, -1,800, 34,505 টাকা হয়। 34,505 টাকা হবে আমার এখানে, 34,505 টাকা। এখানে আমার অপরিচালন আয়ও নেই, অপরিচালন ব্যয়ও নেই। তাহলে এই 34,505 টাকাই হচ্ছে আমার পরিচালন মুনাফা অথবা নেট মুনাফা। চালন মুনাফা और নেট মুনাফা। যেহেতু অপরিচালন লেনদেন আমার এই অঙ্কে নেই, তাই আমি এটাকে দুই ভাগেই, দুটো নামকে একই কথা বলতে পারি। আমার অঙ্কের কাজ শেষ। আমার হচ্ছে নেট মুনাফা বলি আর পরিচালন মুনাফা বলি, 34,505 টাকা হয়েছে আমার এই অঙ্কের। তো এই অঙ্কটি আমার গতদিনের অঙ্কের চেয়ে একটু ব্যতিক্রম, আয় বিবরণীটাও একটু ব্যতিক্রম, বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়মটি ছিল। তাছাড়া এই অঙ্কে আমার আরও একটি বিশেষ আকর্ষণ ছিল, আমার খ নম্বর প্রশ্নে এই যে মজুদ পণ্য নামে এই যে এই কলামটি আমি করেছি, এই কলামটি একটু ব্যতিক্রম ছিল। যখন পণ্যের বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য দেওয়া থাকবে তখন আমরা মজুদ পণ্য নামে কলাম করব। সেই ক্ষেত্রে সকল প্রকার পণ্য সংক্রান্ত লেনদেন, ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয় ফেরত, এগুলো সবই আমরা মজুদ পণ্য কলামে লিখে অন্তর্ভুক্ত করব। আশা করি তুমি অঙ্কটি আমার মনোযোগ দিয়ে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছ। আজ আমার ক্লাস এখানেই শেষ করছি। যদি আজকের এই অঙ্কে কোনো সমস্যা কোথাও মনে করো তাহলে অবশ্যই তুমি কমেন্টস করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাকে সমাধান করে দিতে। তো আমি পরবর্তীতে নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আমার পরবর্তী চ্যাপ্টারের নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।